দুই দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা, পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারেও মিলছে না পানির মানের সূচক। সরকারি নথির তথ্য দিতে দাবি 18,000 টাকা, সমালোচনা সাবেক কর্মকর্তা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে চিন্ময়কে অবিলম্বে মুক্তি ও হামলাকারীদের গ্রেফতার না করলে স্বেচ্ছায় কারাবরণের হুঁশিয়ারি দেওয়া হয়। বলেন, পুলিশের সামনে তাদের উপরে হামলা হলেও নির্বিকার ছিল প্রশাসন, যা অত্যন্ত দুঃখজনক। এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি। ইসকন সমর্থকদের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি নাই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে দূরে থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ধারাবাহিকতা ও চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর বল প্রয়োগেও উদ্বিগ্ন ভারত। ভারতের এই বিবৃতির প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, নির্দিষ্ট অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। চিন্ময় ইস্যুতে ভারতের ভুল ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে দেখা দেয় উত্তেজনা। সোমবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে। তার মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় ইসকন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করা টুইটে আহ্বান জানানো হয়, ভারত যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে স্পষ্ট বার্তা দেয় যে ইসকন একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন।
এরপর দিন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নাকচ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল ভারত। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠী দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির আক্রমণের একাধিক ঘটনা নথিভুক্ত রয়েছে। এসব ঘটনায় জড়িতরা বিচারের বাইরে রয়ে গেছে, অথচ শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভারতের এই বিবৃতির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, নির্দিষ্ট অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর কিছু মহল ভুলভাবে বিষয়টি ব্যাখ্যা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে সব কথা বলেন তারা। এর আগে এক মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের জেরে চট্টগ্রাম আদালতের মধ্যেই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সমাবেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, সম্প্রীতির বাংলাদেশে হিন্দুদের মন্দিরও পাহারা দেবেন তারা। এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। সনাতন ধর্মধর্মীদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এরপর নিহত আলিফের জন্য গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এদিকে সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে একই দাবিতে আলোর মিছিল করে গণ অধিকার পরিষদ। অন্যদিকে পল্টনে মশাল মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আলিফ হত্যাকারীদের শিগগিরই গ্রেফতার করা না হলে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার ঐক্য নষ্ট করতেই পতিত স্বৈরাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত বাঁধিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ কর্মসূচির প্রথম দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন তারা। বলেন, ফ্যাসিস্টের পতনের পর মানুষ যাতে স্বাধীনতা ভোগ করতে না পারে সেই লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় ঐক্য রক্ষার্থে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে স্বৈরাচারীরা হলো গিয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব, কোন্দল এবং সংঘাত সৃষ্টি করছে। দেশি বিদেশি শক্তি আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, এদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। সেই বিভাজন, তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহতের জন্যই মূলত হচ্ছে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সকলে একসাথে এই ধরনের অপকৌশল প্রতিহত করে দিবে।
বগুড়ায় গড়ে উঠেছে অসংখ্য নকল ও ভেজাল সার কীটনাশকের কারখানা, যা ব্যবহার করে দমন করা যাচ্ছে না ফসলের রোগবালাই, প্রত্যাশা মতো ফলনও না পাওয়ার অভিযোগ কৃষকের। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে মিলেছে ঘটনার সত্যতা। অনুমোদনবিহীন কারখানার ব্যাপারে কৃষি অফিস উদাসীন থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ ওয়ালির রিপোর্ট। ৩ বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেন বগুড়ার চণ্ডীহারা গ্রামের কৃষক ওবায়দুর রহমান। যেখানে ৭০০ মন ফলন পাওয়ার কথা, সেখানে পেয়েছেন ৫৫০ মন। উচ্চ মূল্য নামি দামি ব্র্যান্ডের সার কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় হতাশ তিনি। শুধু তিনি নন, একই অবস্থা সারা দেশের হাজার হাজার কৃষকের। আমার কপিতে সমস্যা হয়ে গেছে, পচারি ধরছে, কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। কীটনাশক ভেজাল সারের জন্য আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। আসলে আমরা কৃষক কোথায় যাবো, কি সমাচার, কোথায় যায় আর থান পাবো? কীটনাশক কেন কাজে দিচ্ছে না তার সত্যতা মিলে জাতীয় গোয়েন্দা সংস্থা NSA এর অভিযানে। রাতের আধারে একদল অসাধু চক্র এভাবেই পাথর গুঁড়া করে সিমেন্ট ও লাল মাটি মিশিয়ে অবিকল প্রকৃত সার ও কীটনাশকের মতো তৈরি করে নামি দামি ব্র্যান্ডের নকল মোড়কে বাজারজাত করার উপযোগী করেন। গত ১৭ নভেম্বরের অভিযানে হাতে নাতে ধরাও পড়ে ২ জন। এরপর গত ২৩ নভেম্বর অ্যাগ্রোক্যাম্প ফার্টিলাইজার ও কনফিডেন্স এগ্রিকালচার নামে ২টি প্রতিষ্ঠানেও অনুমোদনহীন কীটনাশকের সন্ধান মেলে। গণমাধ্যমে ভুল স্বীকার করে অ্যাগ্রোক্যাম্প ফার্টিলাইজারের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও শাহজাহানপুরের গোয়াইলে SK ট্রেডার্স নামের প্রতিষ্ঠান থেকেও ৩০০ বস্তা ভেজাল TSP সার উদ্ধার করা হয়। ঢাকার আপনার এই রেজিস্ট্রেশন যারা করে দেয়, অনেক লোক আছে, তাদের খামার বাড়ির আশেপাশে তাদের কাছ থেকে করে নেওয়া। জানলে এগুলো আসলে করতাম। যারা উৎপাদন করে, যারা এই আছে, এই সঠিক জায়গাটা ধরে তাদের ব্যবস্থা করা উচিত। আমাদের প্রধান না হয়ে দয়া করা। জেলায় সার কীটনাশকের অনুমোদিত ৭০টি প্রতিষ্ঠান থাকলেও অনুমোদনহীন প্রতিষ্ঠানের সংখ্যা জানা নেই কৃষি কর্মকর্তাদের। নির্বিকার প্রশাসনও। যারা এই কাজগুলো করে থাকেন, নিম্নমানের সার উৎপাদন করার চেষ্টা করেন, আমরা কিন্তু সেগুলোকে আইনের আওতায় নিয়ে এসে আমরা তাদেরকে শাস্তি প্রদানের ব্যবস্থা নিশ্চিত করছে। গোপনীয়ভাবে যখন খবর পাই যে কোথাও ভেজাল সার, ভেজাল ঔষধ প্রস্তুত করা হচ্ছে, সেখানে আমাদের অভিযান চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন ভেজাল কীটনাশকের কারণে ফলন কমে যেতে পারে ৩০ থেকে ৫০%। তাই কৃষি প্রধান বাংলাদেশে কীটনাশকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরো যাচাই বাছাই করার পরামর্শ তাদের। কোনো ক্ষেত্রে এটা মোর দেন 30% বা আপ টু 50% পর্যন্ত যে পোকামাকড়ের বা আমাদের রোগবালাইয়ের কারণে এরকম ফসলের ক্ষতি হতে পারে। আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, যে তাদের সক্ষমতা যত বাড়বে এবং তারা যত বেশি এই জায়গাগুলোতে মনিটর করবে, তাহলেই এইটা নিশ্চিত করা সম্ভব হবে যে আসলে আমাদের কীটনাশকে ভেজাল নাই। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে জেলা উপজেলা কৃষি অফিসে নিয়মিত কীটনাশকের মান পরীক্ষার ব্যবস্থা করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ ওয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জ সদরের ৩ এলাকার ফসলি জমিতে ঢুকছে অটো রাইস মিলের বর্জ্য। এতে নষ্ট হচ্ছে কয়েক হাজার বিঘা জমির ফসল। কৃষকরা বলছেন, ধান সহ বিভিন্ন ফসল রক্ষায় বেশি বেশি সার কীটনাশক ব্যবহার করতে গিয়ে খরচ বাড়ছে কয়েক গুণ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নদী থেকে ধানের জমিতে সেচ দেওয়ার জন্য নির্মিত ড্রেন দিয়ে আসছে অটো রাইস মিলের গরম ও নোংরা পানি, যা সরাসরি ঢুকছে ফসলি জমিতে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা, বাইলাকান্দা মাঠে কয়েক বছর ধরে ঢুকছে রাইস মিলের বর্জ্য। কৃষকরা জানান, বর্জ্যের প্রভাবে বেড়ে গেছে পোকামাকড়ের আক্রমণ। জমিতে জমে থাকা পচা পানিতে নুয়ে পড়েছে ধান। ফসল রক্ষায় বেশি বেশি সার ও কীটনাশক ব্যবহার করতে গিয়ে খরচ বাড়ছে কয়েক গুণ। পচা পানি নামে ধানটা পড়ে যায়, যে বিয়ে দিলে ধানটার ফলন কমে যায়। শীষ মরে গেছে পচা পানির লেগে। গাছ গাছালি দেখেন পুরা ছাই। এই 2 মাঠে কোনো ফসল ঠিক মতন হবে না। এখানে মিল আছে, ছাই উঠছে, ছাই উড়ে হাতটা কালি হয়েছে, আর আপনার ধানের ক্ষতি আসছে। পচা পানিতে দুর্গন্ধ, গ্যাস। জেলা মিল মালিক ও আতপ ধান চাল ব্যবসায়ী সমিতি এবং চালকল মালিক গ্রুপের কেউই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। নোংরা পানি বা বর্জ্যটা তারা কৃষকের জমিতে ফেলছে, যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলন কমে গিয়েছে। এটা অভিযোগ পেলে আমরা পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়েই সম্মিলিতভাবে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। সরজমি ভিজিট করব, ভিজিট করে দেখি
যদি অটো রাইস মিলের কঠিন বর্জ্য বা তরল বর্জ্য কোনো কৃষি জমিতে সরাসরি নির্গত করে বা ফেলে দেয়, তাহলে আমি জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক অটো রাইস মিল রয়েছে। এর মধ্যে 30টি মিল রয়েছে আতাহার বুলনপুর এলাকায়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কেমন আছে ধলেশ্বরী? এবছর পানিতে দূষণের মাত্রায় বা কত? এ প্রশ্নের উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিভাগে যোগাযোগ করেও মেলেনি তথ্য। উল্টো জানানো হয়, তথ্য নিতে গুনতে হবে 8 থেকে 18,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বায়নের এ যুগে তথ্য বিভ্রাট করে সহজ একটি বিষয়কে কঠিন করে তুলেছে অধিদপ্তর। সবই শুভঙ্করের ফাঁকি। ধলেশ্বরী নদী নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন ও শেখ নাহিদ। আমরা একটা রিপোর্ট খুঁজছি, পরিবেশ অধিদপ্তরের এ দরজা থেকে ও দরজা। কিসের রিপোর্ট সেটা আগে বলা জরুরি। তার জন্য যেতে হবে সাভারের হেমায়েতপুরে। হরিণ ধরার এই গ্রামে একসময় ছিল জেলেদের তুমুল দাপট। তবে 2017-তে চামড়া শিল্প এখানে স্থানান্তরিত হওয়ার পর কমে গেছে সেই জৌলুস। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। একটু কমে যাবো না, তখন আর এই মাছ খাওয়ার দোকান নাই। যেমন কেরোসিনের গন্ধ হইতেছে মাছটার তেনে, ওইটা ফাঁক করলে তরকারি শুধু ঢালাই গঙ্গা। এবছরে দূষণের পরিমাণ কত তা জানতেই শিল্পনগরীর দায়িত্বশীলদের কাছে ফোন দেই আমরা। পানির মান কত আছে এটা নিয়ে কোনো তথ্য কি আছে? না, এটা আমাদের কাছে নাই, এটা পরিবেশের কাছে আছে। 2024 সালের নদীর পানির সবশেষ মান জানতে এবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ সময় সংবাদের। তবে এখানেও সবই প্রায় পুরনো। অনেকক্ষণ খোঁজার পরেও ধলেশ্বরী নিয়ে কোনো তথ্য পেলাম না ওয়েবসাইটে। তাই এবার সশরীরে যেতে চাই পরিবেশ অধিদপ্তরে। অধিদপ্তরে গিয়ে আরেক গোলক ধাঁধায় আমরা। দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি পাঠালেন অধিদপ্তরের গবেষণাগারে। বিভাগের প্রধান তখনও অনুপস্থিত। সেখান থেকে পাঠানো হলো সিনিয়র কেমিস্টের কাছে। তবে তিনিও পানির মান জানাতে সম্মত হলেন না। এবার আমাদের তারা পাঠালেন প্রাকৃতিক সম্পদ শাখায়। সেখানে যেতেই কর্মকর্তারা পড়লেন আকাশ থেকে। জানালেন এমন কোনো তথ্যই নেই তাদের কাছে। আবারও ঘুরে আমাদের গন্তব্য গবেষণাগার। সেখানে এবার হুকুম হলো অপেক্ষার। 4 ঘন্টা অপেক্ষার পর আমরা আবার গবেষণাগারে। ততক্ষণে এসেছেন গবেষণাগারের প্রধান। এবার আবার নতুন চমক, তার কাছেও আমাদের প্রশ্নের কোনো উত্তর নেই। তবে সংশ্লিষ্ট একজনকে ফোন দিয়ে জানালেন নদীর পানির মান সম্পর্কে তথ্য নিতে লাগবে 8 থেকে 18,000 টাকা। সকাল 10টা থেকে ঘুরে এখন ঘড়িতে সময় বিকেল 4টা। পুরো একদিন ঘুরেও ধলেশ্বরী নদীর পানির মান কেমন সেটা আমরা জানতে পারিনি। সরকারি নথি নিয়ে গোপনীয়তা থাকবেই। তবে একটি নদীর পানির মান কেমন আছে সেটা নিয়ে এতটা রাগঢাক কিসের? পুরাটাই তো জনগণের। তবে অধিদপ্তরের এই সাবেক কর্মকর্তার মত, জনগণের জন্য এসব তথ্য করে দেওয়া উচিত উন্মুক্ত। এই ডেটা সংগ্রহের লাভটা কি? আর এই সংগ্রহ করছেন কার টাকা দিয়ে, কার স্বার্থে এগুলি আপনারা জমা রাখবেন? এই তথ্য তো কোনো জাতীয় নিরাপত্তা জড়িত শঙ্কা তৈরি করবে এরকম কোনো তথ্য না। সনাতনী পদ্ধতি নয়, ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া এখন সময়ের দাবি বলেও মত বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা জুলাই আগস্ট আন্দোলন সফল করেছে। তবে রাজধানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাগুলোর দায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এড়াতে পারেন না বলে মনে করেন তিনি। ছাত্রদল ঐক্যের পক্ষে বলেও মত দেন রাকিবুল ইসলাম রাকিব।
2 দিন চিকিৎসা শেষে হলে ফিরেছেন র্যাগিংয়ের শিকার হওয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। তবে এখনও বরিশাল মেডিকেলের আইসিইউতে আছেন আরেক শিক্ষার্থী হাসিবুর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, অপরাধের মাত্রা নির্ণয় শেষে হল থেকে বহিষ্কৃত 7 শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া হবে স্থায়ী ব্যবস্থা। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। কোনো দোষ না থাকলেও দোষ বানিয়ে তারপর বলতো, সিগারেটের ধোঁয়া নাক মুখে মারতো। মানসিকভাবে প্রেশার বেশি দিত, শারীরিক প্রেশার তো দিত, মানসিক প্রেশার বেশি দিত। আগে থেকেই পায়ের মধ্যে ক্র্যাম্পের কিছু ব্যথা ছিল হাঁটুর উপরে, তো ওই জন্য আমার ক্ষেত্রে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 23 নভেম্বর রাতে র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীরা এভাবেই বর্ণনা দিচ্ছিলেন নির্যাতনের। ভুক্তভোগীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আচরণবিধি শেখানোর নাম করে বেশ কিছুদিন ধরে নবীন শিক্ষার্থীদের র্যাগিং দিয়ে আসছিলেন সিনিয়র শিক্ষার্থীরা। গত 23 নভেম্বর এম কেরামত আলী হলে কৃষি অনুষদে প্রথম সেমিস্টারের 29 শিক্ষার্থীকে র্যাগিং দেয় একই হলের 25 থেকে 30 জন। এ সময় 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত ভিজিটে গেলে হাতে নাতে ধরা পড়ে বিষয়টি। পরে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসিবুর রহমান সবুজকে পাঠানো হয় বরিশাল মেডিকেলে। মঙ্গলবার দুপুরে চিকিৎসা শেষে 3 শিক্ষার্থী হলে ফিরেছেন। সিনিয়র যারা থাকেন তারা জুনিয়রদের র্যাগ শেখানোর নামে নির্যাতন চালায়। এই র্যাগিংটা কোনো বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত না, কারণ র্যাগিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নানাবিধ হীনমমতায় ভোগে। আমরা চাই যে আমাদের জুনিয়র সিনিয়র একসাথে মিলেমিশে থাকার জন্য। ঘটনার সঙ্গে জড়িত থাকা 7 শিক্ষার্থীকে প্রাথমিকভাবে 1 বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। অপরাধের মাত্রা নির্ণয় করে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যারা যারা এর সাথে জড়িত আরও অনেকেই জড়িত আছে, তো তাদেরকে আমরা চিহ্নিত করতেছি এবং তাদের আসলে প্রত্যেকে তো সমান অপরাধ করে নাই, কারো কিছু কম আছে, কারো একটু বেশি আছে, এইভাবে আমরা গ্রেডিং করার চেষ্টা করতেছি। সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার এই চিকিৎসার ব্যয়ভার এবং খোঁজখবর নিচ্ছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 6000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। জুলাই বিপ্লবে চট্টগ্রামে শহীদ ও আহতদের প্রত্যেকের পরিবার থেকে একজনকে চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ইতোমধ্যে কয়েকটি পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এতে অংশ নেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। পরে 5টি পরিবারের সদস্যদের 5000 টাকা করে সহায়তা দেন জেলা প্রশাসক। জুলাই বিপ্লবে চট্টগ্রামে নিহতদের সংখ্যা 9 ও আহত 406 জন। অনেক ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা দেশের অনেক জায়গায় দেখা যায়। তৃতীয়বারের মতো কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খান। মঙ্গলবার দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বৈঠক করেন কমিউনিটি নেতাদের সঙ্গে। বৈঠকে মিয়ানমারে ফিরে যেতে এবং রাখাইনে চলমান গণহত্যার বিচারের দাবি জানান রোহিঙ্গারা। গত 5 বছরে আদালতে বিচারের সব প্রক্রিয়া শেষ হয়েছে বলে রোহিঙ্গাদের নিশ্চিত করেন আইসিসির প্রধান কৌশলী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্প কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে সেখানে পৌঁছান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম এ খান। সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের আরও 16 সদস্য। প্রায় 2 ঘন্টা অবস্থান করে ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান কৌশলী। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে 2017 সালে সংগঠিত গণহত্যার বিষয়ে কথা বলেন। এরপর যান 4 নম্বর ক্যাম্পে। জানান আদালতে গত 5 বছরে সকল প্রক্রিয়া শেষ হয়েছে। এ সময় মিয়ানমার ফিরে যেতে এবং রাখাইনে গণহত্যার বিচারের দাবি জানান রোহিঙ্গারা। সংবাদ দিয়ে জিয়ান নাকি 5 বছর ভিতরে 2019 স্টার্ট দিয়ে আর তো যেদুম প্রসেস কল চলালে যাবে যে বেগুন শেষ হয়ে মানে মন তো তোমার এলাকা এনাউন্সমেন্ট বাইরেব যে এনাউন্সমেন্ট না নাকি তোমরা আশা করি আসছিলা বিচার হদিয়া না যেই ফ্যাক্টরি হাল্লাই ফ্যাক্টরি এন্ডিলা ও বিচার মামলা রোহিঙ্গা কমিউনিটি তো কোশিশ করা হরিও তো হরিব
ইন্টারন্যাশনাল কমিউনিটিটিও এফেক্টেড রুলের কি করা হইব মানে জিনিস ওয়াই দেন দিলা শুধু মানি দর্শন আর মিটিংত বইবে ওরকম ফুরাই দিলে নহব মোটামুটি আর খানা জবিনের ভিতরে সেফটি সিকিউরিটি ডিগনিটি হাজ করে সিকিউরিটি তা হইল। এদিন বিকেলে প্রধান কৌশলী সহ প্রতিনিধি দলটি যায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে। সেখানে বৈঠক শেষে কমিশনার জানান মামলার অগ্রগতির বিষয়ে ঢাকায় অবহিত করবেন বলে জানিয়েছেন করিম এ খান। মাননীয় প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবার সাথে উনি মত বিনিময় করবেন বলেছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কার্যক্রম রোহিঙ্গা বিষয় সেই কার্যক্রমের কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে ঢাকায় ব্রিফ করবেন বলে আমি জানতে পেরেছি তিনি বলেছেন। আইসিসির প্রধান কৌশলী হিসাবে তৃতীয়বারের মতো কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সফর করলেন করিম খান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাবনায় বেড়েছে খুনসহ নানা অপরাধের ঘটনা। গত 1.5 মাসে হত্যার শিকার হয়েছেন 8 জন। এর মধ্যে চলতি মাসে 6 জন। বেড়েছে ছিনতাই, লুটপাটও। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। পুলিশ বলছে শিগগিরই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। 16 নভেম্বর সকালে পাবনা সদরের বেতেপাড়া এলাকায় উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 2 দিন পর 18 নভেম্বর ঈশ্বরদীর রূপপুরে প্রকাশ্যে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 2023 সালের 17 জুন ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মোনা হত্যা মামলার আসামি ছিলেন তিনি। শুধু এ দুটি নয়, গত 1.5 মাসে 8টি হত্যার ঘটনা ঘটেছে পাবনায়। এর মধ্যে চলতি মাসে হয়েছে 6টি। বেড়েছে ছিনতাই, ভাঙচুর, লুটপাটের মতো অপরাধও। এসব ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা, মনে করছেন এলাকাবাসী। বিভিন্ন স্থানে চুরি, ছিনতাইয়ের ঘটনাও আমাদের নজরে এসেছে। একটি মাসে 8টি খুন একটি জেলায়, এটা প্রমাণ করে যে আদৌ প্রশাসন ব্যর্থ। আইন শৃঙ্খলা বাহিনী আমূল পরিবর্তন করতে হবে, একটা সংস্কার করতে হবে, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা খুন বেড়ে গেছে, কিশোর গ্যাং বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, পুলিশ প্রশাসন সহ এদেরকে আরো অ্যাক্টিভলি যদি কাজ করে তাহলে মানুষের মধ্যে আস্থা আসবে। তবে প্রতিটি অপরাধের তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করার আশ্বাস পুলিশের। আমরা সবাই দ্রুত এই জায়গাটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা আমাদের খুবই কন্ট্রোলে চলে আসবে। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 বছরে পাবনায় হত্যাকাণ্ড হয়েছে 48টি। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। দেখছেন ভোরের সময়। নাটোরে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে রেল লাইনের স্লিপারের ক্লিপ। জেলার আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত রেলপথে চুরি ঠেকাতে পারছে না সংশ্লিষ্টরা। স্টেশন দুটির মাঝে শতাধিক স্থানে স্লিপার ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ট্রেন চলাচল। দুর্ঘটনা এড়াতে মেরামতির দাবি চালকদের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ রেল লাইনের কোথাও কোথাও ভেঙে গেছে স্লিপার, কোনো কোনো অংশে নেই ফিশ প্লেট ও ক্লিপ। ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। নাটোরের আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত শতাধিক স্থানে রেল লাইনের স্লিপারের ক্লিপ চুরি হয়ে গেছে। এ কারণে ট্রেন চলাচলে ভাঙছে স্লিপার। বিপজ্জনক হয়ে উঠছে রেলপথ। স্টেশন মাস্টাররা জানান, রাতের বেলা মাঝে মধ্যে পাহারার ব্যবস্থা করা হলেও চুরি ঠেকানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে ট্রেন চলাচল নিরাপদ রাখতে স্লিপার মেরামতের দাবি চালকদের। কোথাও যদি স্লিপার ভাঙা থাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ, মেরামত করতে হবে। অফিসাররা জানে যে এগুলো চুরি হয়, মাঝে মাঝে পাহারাও দেয়, তারপরও চুরি হয়। রাতের দিকে ঘটে তো, আসলে তো রাতে তো এইভাবে গার্ড দেওয়া সম্ভব হয় না। তারপরেও আমরা এলাকাতে সোর্স লাগানোর চেষ্টা করছি, কিন্তু ওইভাবে ধরা সম্ভব হচ্ছে না। আমাদের তদন্ত চলতেছে, এখন আমরা চেষ্টা চালাচ্ছি আর কি। নাটোরের ঝুঁকিপূর্ণ এই রেলপথ পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার আওতাধীন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার কোনো কর্মকর্তা। তবে নিয়মিত রেলপথ মেরামতের দাবি রেলওয়ের পার্বতীপুর ট্রাফিক বিভাগের ট্রেন পরিচালকের। যেগুলো ত্রুটি আছে সমাধান করার চেষ্টা করতেছে, আর যেটা অজান্তে নাই সেগুলো যদি আমরা দেখে থাকি আমরা তাৎক্ষণিকভাবে প্রকৌশলী বিভাগকে জানাই এবং তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় আর কি।
নাটোরের আব্দুলপুর আজিমনগর রেলপথ দিয়ে দৈনিক গড়ে ৮০টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। সময় সংবাদ, নাটোর। ৫ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ। এর মধ্যে ৩ দফা বাড়ানো হচ্ছে প্রকল্পের মেয়াদ। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে খানাখন্দ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে বাড়ছে ভোগান্তি। দ্রুত কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক। প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে থাকে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটির 76 কিলোমিটার প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু দীর্ঘ 5 বছরে শেষ হয়নি এই প্রকল্পের কাজ। এর মধ্যে পরপর 3 দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে রাস্তার উপর মালামাল ফেলে রাখায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সেই সঙ্গে বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পরিবহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই সড়কটির এই অচল অবস্থা। কাজীপুর রোডের মোড় হতে খোকসাবাড়ি পর্যন্ত রাস্তাটি এখনো সংস্কার করা হয় নাই, যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তাতে বড় বড় খানাখন্দ আছে, আমাদের ঠিকমতো চলাচল করতে পারি না। কাজের কোনো দ্রুত গতি অগ্রসর নেই, সুতরাং আমরা চাচ্ছি এই কাঠের পুলের রাস্তাটা দ্রুত গতিতে শেষ করার জন্য। তবে সড়ক বিভাগ ঠিকাদারের গাফিলতির বিষয়টি এড়িয়ে গিয়ে প্রকল্পের দীর্ঘসূত্রিতার জন্য ভূমি অধিগ্রহণের জটিলতার কথা জানায়। সেই সঙ্গে দ্রুত সড়কের বাকি অংশের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেয়। আর অল্প কিছু কাজ বাকি আছে, ইতিমধ্যে আমরা ঠিকাদারের সাথে বসেছি, উনি কাজ করবেন। তো যেহেতু প্রলম্বিত বর্ষার কারণে কাজগুলো করা সম্ভব হচ্ছে না, এটাও আশা করতেছি আমরা 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা শুরু করতে পারব। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়কটির প্রশস্তকরণ প্রকল্পের এখন পর্যন্ত কাজের অগ্রগতি 55%। সিরাজগঞ্জ অংশে 9টি ও বগুড়া অংশে 2টি প্যাকেজে চলা কাজের মেয়াদ 2025 সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে 2টি ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আজও। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে পাশাপাশি চলল 2টি ট্রেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয় মঙ্গলবার সকালে। পরীক্ষামূলকভাবে ট্রেন চালান প্রকৌশলীরা। নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে অপর একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়। সেতু দিয়ে শুরুতে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। এখানে বেসিক্যালি ব্রিজের যে স্ট্রেংথটা আমরা এখানে আছে এবং অন্যান্য টেকনিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো ওয়ার্কেবল আছে কিনা এগুলো আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার থেকে চেক করছে। আমরা নিরাপত্তার বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেছি, আমাদের ট্রেনের স্ট্রাকচার এবং কোয়ালিটি এগুলো এনশিওর করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন সরকারের উচ্চ মহল থেকে যখন একটা সময় দেয়া হবে সেইভাবে আমরা উদ্বোধন করতে পারবো। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। যমুনার বুকে এখন দৃশ্যমান নবনির্মিত রেল সেতুর পুরো কাঠামো। এখন চলছে নতুন রেল ট্র্যাকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারিতে এই নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নারায়ণগঞ্জে গ্যাসের 3000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে অভিযান চালান তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 1500 বাড়ির 3000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার।
পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে স্থায়ীভাবে সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জে 15টি বস্তা থেকে প্রায় 840 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে শহরের শান্তি মোড় এলাকায় সওদাগর কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় 15টি বস্তায় প্রায় 840 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। কুরিয়ার সার্ভিসে আগামীতে যাতে এমন নিষিদ্ধ পলিথিন না আসে সে বিষয়ে সতর্ক করতে এবং ক্রেতা কেন নিষিদ্ধ পলিথিন এনেছেন সে জবাব চাইতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নিষিদ্ধ পলিথিন বাজারজাত, ব্যবহার ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। নীলফামারীর সৈয়দপুর থেকে আসা এসব পলিথিন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনেন জাকারিয়া নামের এক ব্যক্তি। রাজশাহী বিভাগে রুই, কাতল সহ কার্প জাতীয় মাছ চাষে বিপ্লব ঘটেছে। 8 জেলায় বছরে উৎপাদন হচ্ছে 5.5 লাখ মেট্রিক টনের বেশি মাছ। লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। মৎস্য বিভাগ বলছে, উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের সুবিধা দেয়ায় মাছ চাষে পরিবর্তন ঘটেছে এই অঞ্চলে। সাইফুর রহমান রকির রিপোর্ট। 5 বছর ধরে রাজশাহীর 9টি উপজেলায় 25,000-এরও বেশি পুকুরে চলছে মাছ চাষ। প্রতিটি পুকুরই রুই, কাতলা সহ কার্প জাতীয় মাছে ভরা। প্রতি বছর জেলার উন্মুক্ত জলাশয় থেকে 87,276 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ। নাটোরে প্রতি বছর পুকুর ও উন্মুক্ত জলাশয় থেকে বছরে 74,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 2,000 কোটি টাকা। পাবনায় এবছর মাছ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 74,000 মেট্রিক টন। রেণু ও পোনা উৎপাদন এবং মাছের খামারের মাধ্যমে গত 3 দশকে বদলে গেছে বগুড়া জেলার অর্থনীতির চেহারা। বাজারে মাছের আমদানিও বেশি, তুলনামূলকভাবে মাছের দাম কম। মাছের যদি গভর্নমেন্ট একটা নির্ধারিত করতো যে এই মাছে এইভাবে যদি বিদেশে চালানোর ব্যবস্থা করতো তাহলে আরও একটা লাভবান হতো। পার্শ্ববর্তী জেলাসমূহ যেখানে মাছের ঘাটতি রয়েছে তার যেমন চাহিদা পূরণ করে, পাশাপাশি এটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়ও আমাদের মাছ রপ্তানি হয়, যে মাছের পরিমাণ প্রায় 500 কোটি টাকার মতো। সব কিছু মিলে আমাদের উদ্বৃত্ত মাছের যে বাজার প্রায় 1000 কোটি টাকার মতো। সিরাজগঞ্জে কম সময়ে বেশি লাভের আশায় অনেকেই ঝুঁকছেন মাছ চাষে। তারাস উপজেলায় ব্যক্তি উদ্যোগে প্রায় 4,500 পুকুরে কার্প জাতীয় মাছের চাষ হচ্ছে। উৎপাদন ভালো হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকে। তারাস উপজেলার মাটি আসলে মাছ চাষের জন্য খুবই উর্বর। এখানে চাষিরা প্রতি বিঘায় প্রায় 30 থেকে 50,000 টাকা লাভ করে থাকে। মৎস্য কর্মকর্তারা বলছেন, চাষিরা নিজেরাই খাবার তৈরি করতে পারলে কমবে মাছ উৎপাদনের খরচ, বাড়বে লাভ। বিভিন্ন রকম আমরা উন্নত মৎস্য চাষ প্রযুক্তি আমরা তাদের প্রশিক্ষণ দিচ্ছি, বিভিন্ন প্রণালী দিচ্ছি, প্রদর্শনী দিচ্ছি। যেহেতু মাছ চাষটা পুরো খাদ্যের উপর নির্ভরশীল হয়েছে, খাদ্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে মিল মালিকেরা একটু খাদ্যের দাম মাঝে মাঝে বাড়ায় দেয়। আর একটা হলো যে ওই ইলেকট্রিসিটিটা ব্যবহার করতেছে সেটা তারা কমার্শিয়াল হয়। এই দুই কারণে তাদের উৎপাদন খরচ হয়তো বাড়ে। নিজেরা যাতে কিছু খাবার তৈরি করে দিতে পারে সেই বিষয়ে আমরা ট্রেনিংও দিচ্ছি এবং পরামর্শ দেওয়া শুরু করছি। মৎস্য বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগের 8 জেলায় 3,73,000 হেক্টর পুকুর, জলাশয়, নদী ও খালবিল থেকে বার্ষিক 5,51,700 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর সাথে জড়িত প্রায় 2.5 লাখ চাষি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শীত মৌসুমের শুরুতেই খেজুরের গুড় তৈরিতে ব্যস্ততা বেড়েছে জয়পুরহাটে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গুড় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে গুড়ে রাসায়নিক মেশানো বন্ধে তদারকির কথা জানিয়েছে কৃষি বিভাগ। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। সকালের সূর্য আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে।
প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই জয়ফ্রাটে আসা রাজশাহীর গাছিরা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পুরো মৌসুম তারা গুড় উৎপাদন করে ফিরবেন স্বজনদের কাছে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গুড় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আগের দিন বিকালবেলা গাছ কাটি আর পরের দিন রাত 3টায় উঠি গাছে গাছে রস পাড়ি, সেই গুড় এখান থেকেও বিক্রি হয়, আবার বাজারে আমরা বেশি। 4 মাস গাছ কাটি, 4 মাসে আমার গুড় বিক্রি লাগে 10-12 লাখ টাকা। গুড় কিনতে অনেক ক্রেতা ভোর থেকেই গাছিদের কাছে হাজির হচ্ছেন। ভেজালের ভিড়ে খাঁটি গুড় এখানে পাওয়া যায়, সেজন্য আমরা উপস্থিত হয়েছি। শীতকালীন ব্যবসা ভালো, 10,000-15,000 বিক্রি হয়। খেজুর গুড়ের রাসায়নিক মিশ্রণ বন্ধ করতে তদারকির কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। খেজুরের রস থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে তারা যাতে ভেজাল কোনো কিছু মিশ্রিত করতে না পারে বা রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। কৃষি বিভাগের তথ্য বলছে জয়ফ্রাটে দৈনিক প্রায় 68 মণ গুড় উৎপাদন হয়, যার পাইকারি মূল্য 4 লাখ টাকার বেশি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের মধ্যে। আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। এর আগেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের জানুয়ারি 20 তারিখের আগে ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শীতকালীন ছুটির পরে শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে ফিরে আসতে পারে তা নিশ্চিতে ইমেইলের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর এই পদক্ষেপের পেছনে রয়েছে 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতা। সে সময় বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ সহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রেও কঠোর নিয়ম চালু করা হয়। যুক্তরাষ্ট্রে বর্তমানে নথিপত্রহীন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 4 লাখেরও বেশি। বিশ্ববিদ্যালয়গুলো মনে করছে নতুন অভিবাসন নীতির কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়গুলো নিয়ে জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যারা প্রযুক্তি ও অন্যান্য খাতে H-1B ভিসায় কাজ করছেন তাদের কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডোর এক অধ্যাপক জানান, শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো আশা করছে শিক্ষার্থীরা দেরি না করে দ্রুত ক্যাম্পাসে ফিরে আসবেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি সত্ত্বেও তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। তবে এই নীতি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিবাসন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের ফল বদল দেওয়ার চেষ্টার মামলা খারিজ করেছে যুক্তরাষ্ট্রের আদালত। সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলাও খারিজের আবেদন করেছেন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। এদিকে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের নির্বাচনে ফল বদলে দেওয়ার চেষ্টা ও প্রেসিডেন্সির সময় শেষ হয়ে গেলেও সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। 24 নির্বাচনে জয়ের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। এরই মধ্যে নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টার মামলা খারিজ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। জ্যাক স্মিথ নিজেই মামলা খারিজের আবেদন করেন। আদালতে করা আবেদনে স্মিথ জানান, ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। অন্য মামলাটিও খারিজের আবেদন করেন তিনি। শুরু থেকেই 2 মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। এবার মামলা খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার বিরুদ্ধে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। একই মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রুখতে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পরই কানাডা ও মেক্সিকো থেকে আসা সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে বলে জানান ট্রাম্প। কানাডা, মেক্সিকোর পাশাপাশি ট্রাম্প চীনকে
সরকারকে হুঁশিয়ার করে বলেন, যতদিন পর্যন্ত ফেন্টানাইল পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ থাকবে। বাণিজ্যিক বা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না বলে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। আদানির দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। ফাউন্ডেশনটির কাছ থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এমন পরিস্থিতিতে গ্রুপটির সঙ্গে বিনিয়োগ স্থগিত করেছে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে শ্রীলঙ্কাও আদানির বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলার পর একের পর এক ধসের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিও পড়ছে তোপের মুখে। এমনকি আদানির দুর্নীতিকাণ্ড নিয়ে চুপ থাকায় বেশ বিপাকে পড়েছে মোদি সরকার। দেশটির পার্লামেন্টেও হয়েছে তুমুল বাকবিতণ্ডা। এবার নতুন করে আলোচনায় উঠে আসলো আদানি গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্রান্সের টোটাল এনার্জি। তারা আদানির প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে কোনো বিনিয়োগ করবে না বলে সাফ জানিয়েছে। তাদের ভাষ্যে যতক্ষণ না ঘুষের অভিযোগের বিষয়ে আইনি জটিলতা শেষ না হয় ততক্ষণ তাদের কোনো নতুন বিনিয়োগ হবে না। প্রতিষ্ঠানটির সঙ্গে আদানি গ্রুপের প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের আর্থিক লেনদেন রয়েছে। এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ স্থগিত করার কারণে ধনকুবেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নিজ দেশে তেলেঙ্গানা রাজ্যেও বিপাকে আদানি ফাউন্ডেশন থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মূলত আদানি অভিযুক্ত হওয়ার পর থেকে বিরোধী দলগুলোর কড়া সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। আদানির বিনিয়োগ পেতে ব্যবসায়ী গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তাদের। গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় সোমবার ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এর আগে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তদন্ত করে আদানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। নাদিম মারজান, সময় সংবাদ। লোহিত সাগরে পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ 7 জন। মঙ্গলবার উদ্ধার করা হয়েছে 33 জনকে। স্থানীয় সময় সোমবার মিশরের মার্শা আলম শহরের কাছে এই ঘটনা ঘটে। নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধজাহাজ ও বিমান দিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে। তবে রাত হয়ে গেলে তল্লাশি স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানায় সি স্টোরি নামের একটি নৌকা 31 বিদেশি পর্যটক ও 13 ক্রু সহ সাগরে ডাইভিং ট্যুরে গিয়েছিল। নৌকাটি সাতাইয়া প্রবাল প্রাচীরের কাছে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের নয়া মোড়। গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে মস্কোয় নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে ক্রেমলিন। 2 সপ্তাহের মধ্যে তাকে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। এই ঘটনায় দেশ দুটির মধ্যকার সম্পর্ক আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসতে শুরু করেছে। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোয় ব্রিটিশ দূতাবাসে কর্মরত এক কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করেছে রুশ কর্তৃপক্ষ। এডওয়ার্ড প্রায়র উইলকস নামের ওই কূটনীতিককে 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দাবি, বহিষ্কৃত সেই কূটনীতিক মিথ্যা তথ্য দিয়ে রাশিয়া প্রবেশ করেছিলেন। দেশটির নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে গোপন তৎপরতায় লিপ্ত ছিলেন তিনি। এর আগেও 6 ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। সেই 6 কূটনীতিকের একজনের পরিবর্তে দায়িত্ব পালন করছিলেন তিনি। যদিও ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার আরও অভিযোগ, দেশটি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে সরাসরি যুদ্ধে সহায়তা করছে। সম্প্রতি ইউক্রেনের ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। নতুন করে কূটনীতিক বহিষ্কারের ঘটনায় দেশ দুটির সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তি মার্কোসার বিরুদ্ধে বিক্ষোভ করছেন ফরাসি কৃষকরা। মঙ্গলবার ইইউ এর পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে পণ্য আমদানির প্রতিবাদ করেন তারা। তাদের দাবি, এই চুক্তি হলে হুমকির মুখে পড়বে ফ্রান্সের কৃষিক্ষেত্র। এদিকে বুধবার এ বিষয়ে বিতর্ক করতে পারেন ইইউ এর আইন প্রণেতারা। লুৎফর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে ফ্রান্সের স্টারবুক শহরে জড়ো হয়ে দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তি মার্কসুর প্রতিবাদ জানান ফরাসি কৃষকরা। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের অনুমতিতে প্রায় 30টি ট্রাক্টর নিয়ে পার্লামেন্ট ভবনের কাছাকাছি যান তারা। দাবি জানান কীটনাশকযুক্ত কৃষি পণ্য ফ্রান্সের বাজারে প্রবেশ না করাতে। একই দিন ফ্রান্সের পার্লামেন্টে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও বিতর্ক হয়। বুধবার ইইউ এর আইন প্রণেতারা কৃষিক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে একটি বিতর্ক করবেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে। প্রায় 2 সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিবাদ শুরু হয় ফ্রান্সে। কৃষকদের আশঙ্কা, এই চুক্তি হলে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে গরু, মুরগির মাংস, চিনি ও কৃষি পণ্য আমদানি করা হবে। এই দুটি দেশে কৃষিপণ্য উৎপাদনে যে কীটনাশক ব্যবহার করা হয় তা ইউরোপে নিষিদ্ধ। কৃষকদের দাবি, এই চুক্তি হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। মার্কসুর চুক্তিটি 2019 সালে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়, যদিও এখনও তা গ্রহণ করা হয়নি। এতে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে সহ মার্কসুর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে শুল্কমুক্ত ও কম মূল্যে কৃষি পণ্যের আমদানি কোটা স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। অভিবাসীদের জন্য সম্ভাবনার দেশ মাল্টা। শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার কয়েক হাজার বাংলাদেশির বসবাস ইউরোপের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে। একসময় অনেকেই মাল্টায় যাওয়ার সুযোগ পেলেও নানা কারণে বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দেওয়া হয়েছে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মাত্র 316 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দক্ষিণ ইউরোপের সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র মাল্টা। আকারে বিশ্বের 10ম ছোট এই দেশটি ভৌগোলিক অবস্থানের পাশাপাশি নানা কারণেই ইউরোপে গুরুত্বপূর্ণ। একসময় প্রতিবেশী দেশ লিবিয়া বা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসনের অন্যতম রুট হলেও সম্প্রতি কড়াকড়িতে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সে পরিস্থিতি। প্রায় 5.5 লাখ জনসংখ্যার দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী। শিক্ষার্থী, ব্যবসায়ী বা বিভিন্ন পেশায় কয়েক হাজার বাংলাদেশি আছেন মাল্টায়। একসময় স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় অনেক বাংলাদেশি এসেছেন, তবে তাদের অনেকে অন্য দেশে স্থায়ীভাবে চলে যাওয়ায় বাংলাদেশিদের ভিসা দেয়া অনেকটা কমিয়েছে দেশটি। আমি স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আসছি, 1 মাস হলো। যারা পড়াশোনার জন্য এখানে স্টাডির জন্য চুজ করতে অবশ্যই আসবেন, দেন স্টাডি কমপ্লিট করে দেন আদারওয়াইজ যেখানে খুশি যেতে পারেন। আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে মাল্টায় আসা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে মাল্টাতেই স্থায়ী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বাংলাদেশের থেকে যখন স্টুডেন্ট আসতো, স্টুডেন্ট ঠিক মতো পড়ালেখা করতো না, ওরা কি করতো, বিভিন্ন দেশে চলে যেত। যখন ওরা দেখছে যে এতগুলা লোক ঢুকছে, এতগুলা লোককে এখন ওদের এখানে নাই, তখন যাইয়া ওই কারণেই ভিসা বন্ধ করা দেওয়া হতো। বিভিন্ন খাতে এখনো দক্ষ জনশক্তির প্রয়োজন মাল্টার, তবে দালালদের প্রতারণার ফাঁদে পা না দিয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রবাসীদের। ইউরোপের অনেক দেশ যখন বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না, সেখানে কম সংখ্যক হলেও শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে মাল্টা। তবে মাল্টায় আসা প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে অন্য কোনো দেশে পাড়ি না জমিয়ে মাল্টায় দায়িত্বশীল ভূমিকা রাখলে মাল্টা হতে পারে ইউরোপে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সম্ভাবনার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাল্টা। যুক্তরাজ্যের একটি জাদুঘরে মঙ্গল গ্রহের আদলে শিল্পকর্মের দেখা মিলছে। চলতি সপ্তাহে পূর্ব লন্ডনের গ্রিনউইচ শহরের একটি জাদুঘরে মঙ্গল গ্রহের একটি বিশাল শিল্পকর্ম স্থাপন করা হয়। ভিন্নধর্মী এই শিল্পকর্মটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রথম দেখায় মনে হতে পারে মহাকাশ থেকে যেন মাটিতে নেমে এসেছে মঙ্গল গ্রহ, ধীরে ধীরে ঘুরছে, সঙ্গে জ্বলজ্বল করছে।
তবে বাস্তবতা ভিন্ন। মার্স ওয়ার অ্যান্ড পিস নামের শিল্পকর্মটি স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনের গ্রিনউইচ শহরের ওল্ড রয়্যাল নেভাল কলেজ জাদুঘরে স্থাপন করা হয়। নাসার একটি ছবি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে 21 ফুট উচ্চতার মঙ্গল গ্রহ, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই কক্ষটি অনেক বড়, অনেক জায়গা আছে এবং মঙ্গল গ্রহের এই শিল্পকর্মটিও বিশাল। মঙ্গল গ্রহ সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, যার পৃথিবী থেকে গড় দূরত্ব প্রায় 22 কোটি 50 লাখ কিলোমিটার। মঙ্গল গ্রহ নিয়ে শিল্পী লিউক জেরামের তৈরি করা শিল্পকর্মটি আগামী 20 জানুয়ারি পর্যন্ত দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি হুয়াদাম বোটানিক গার্ডেন। পাহাড়ে ঘেরা পার্কটিতে রয়েছে ম্যাপেল, বার্চ, ওক, চেরি সহ 4000-এরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এছাড়া স্থানটির সবচেয়ে বড় আকর্ষণ মনোরেল। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় শরৎকে বলা হয় উৎসবের ঋতু। এ সময় দেশটির প্রকৃতি ধারণ করে বর্ণিল রূপ। রং বেরঙের গাছের পাতায় নতুন করে সেজে ওঠা পরিবেশের সৌন্দর্য দেখতে তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু পর্যটক। রাজধানী সিউল থেকে মাত্র 40 কিলোমিটার দূরে গোয়াংজুতে হুয়াদাম পার্ক। 17টি থিমে বিভক্তি একটি ফরেস্ট পার্ক। এতে রয়েছে ম্যাপেল, বার্স, ওক, চেরি সহ 4000-এরও বেশি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। আছে প্রিয়জনের সঙ্গে ভালোবাসার চিহ্ন স্বরূপ এক সেতু বন্ধন। সেই সেতুতে চিরদিনের বন্ধনের প্রত্যাশায় প্রিয় ব্যক্তির নাম লিখে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পার্কটিতে ঘোরার সবচেয়ে বড় আকর্ষণ মনোরেল। বাহারি রঙের গাছের ভেতর দিয়ে পাহাড় ঘেঁষে পুরো পার্ক ভ্রমণ এ যেন আনন্দের নতুন মাত্রা যোগ করে পর্যটকদের। এই সময় প্রতিদিন এত পর্যটক ভিড় করেন যে মনোরেলের টিকিট পাওয়াটাই যেন সোনার হরিণ। টিকিট কেটে আসলে হয়তো আপনার মনোরেলে চড়া যায়, কিন্তু নর্মালি টিকিট না কাটার কারণে আজকে মনোরেলে চড়তে পারি নাই আমরা। প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন সৌন্দর্য রূপ ধারণ করে পার্কটি। শরতের এমন সৌন্দর্য পর্যটকদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। আসলে অনেক সুন্দর, এক কথায় স্বপ্নের মতো। মানে নানা রকমের পাতা গাছ, এত সুন্দর একটা জায়গা। শরৎকালে যখন হলুদ হলুদ পাতাগুলা হয় দেখলে মানে ক্যাপচার করতে মন চায়। শরৎ রং বেরঙের পাতার জন্য বিখ্যাত, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে হুয়াদাম পার্কটিতে ঘুরতে এসেছি। পাতার রঙের সঙ্গে মিলিয়ে জামা কাপড় পরে এসেছি। আমি মনে করি শরতের পাতার এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। কোরিয়ান ভাষায় হুয়াদাম মানে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ। থিমযুক্ত পার্কটি যেন সৌন্দর্য উজাড় করে দিয়েছে প্রকৃতি প্রেমীদের জন্য। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব পেল মালদ্বীপ। পর্তুগালের মেরিডায় আয়োজিত 31তম ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের আসরে পুরস্কার গ্রহণ করেন দেশটির পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল। এ অর্জন মালদ্বীপের অতুলনীয় সৌন্দর্য, উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। সূর্যাস্তের পর ঢেউয়ের তালে জ্বলজ্বল করতে থাকে মালদ্বীপের সমুদ্র সৈকত, আর সমুদ্রের পানি থেকে ছড়ায় অদ্ভুত আলো। এজন্যই সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের এক দেশ হয়ে উঠেছে মালদ্বীপ। এবার পঞ্চমবারের মতো বিশ্বের মর্যাদাপূর্ণ গন্তব্যস্থলের স্বীকৃতি পেল দেশটি। বিশ্ব ভ্রমণ ও পর্যটন শিল্প সংস্থা WTA আয়োজিত 31তম ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের এবারের আসর বসে পর্তুগালের মেরিডায়। দুবাই, গ্রিস, স্পেন, ইন্দোনেশিয়া সহ অংশ নেয় 19টি দেশ। মালদ্বীপের এই অর্জন উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে জানান সংশ্লিষ্টরা। মালদ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য, মালদ্বীপের যে আবহাওয়া, মালদ্বীপের যে সোশ্যাল সিকিউরিটি যারা পর্যটকদের দিয়ে থাকে, আমার জানা মতে এটা অভাবনীয় এবং এই অর্জনটা তাদের রোমাঞ্চকর একটা অর্জন। প্রভাবশালী দেশগুলো আছে যারা ট্যুরিজমের ক্ষেত্রে আগানো, তাদের সাথে কম্পিটিশন করেও একটা ওয়ার্ল্ড লিডিং ডেস্টিনেশন প্রথম সারিতে আছে, সেটা তাদের জন্য, সেটা মালদ্বীপের জনগণ এমনকি মালদ্বীপের গভর্নমেন্টের জন্য একটা গর্বের বিষয়। ট্রাভেল অ্যাওয়ার্ডের আসরে সবুজ গন্তব্য এবং সেরা সি প্লেন অপারেটরের খেতাবও জিতেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। সৌদি আরবে এসএসসি, এইচএসসি ও
ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় একাডেমিক শ্রেষ্ঠত্ব পুরস্কার 2024। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত এবং ও লেভেল ও এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ। বলেন, এখন সময় নতুন প্রজন্মের দেশ গঠনের বিভিন্ন ক্ষেত্রে উত্তীর্ণদের যোগ্যতা অর্জন করে প্রিয় মাতৃভূমির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। এমন আয়োজন শিক্ষার্থীদের নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি উদ্যম জাগাতে ভূমিকা রাখবে বলে জানান দূতাবাসের মিশন প্রধান। অনুভব করছি এবং ইনশাআল্লাহ সামনে আরো ভালো রেজাল্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ দখল করেছে একটি ক্লাব। সবার জন্য এই মাঠটি উন্মুক্ত থাকার কথা, কিন্তু অভিযোগ আছে খেলার জন্য ভাড়া আদায় করে ক্লাব কর্তৃপক্ষ। এটিকে অবৈধ বললেও এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ডিএনসিসি, আর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ক্লাব সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ, এক মাঠে মাল্টি স্পোর্টস মিলেমিশে খেলছে বিভিন্ন বয়সের শিশু কিশোর। রাজধানীতে মাঠ সংকটের কারণে খেলার সুযোগ কমই মেলে, তাই বিকেল হতেই দল বেঁধে মাঠে হাজির সবাই, যা এই মাঠের নিয়মিত দৃশ্য। খেলার পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থাও আছে এখানে। বাচ্চাদের জন্য সুবিধা আছে মিনি পার্কের। শুধু শিশু কিশোররাই নয়, বয়স্কদের অনেকেই শরীর চর্চার জন্য বেছে নেন এই মাঠটিকে। এ পর্যন্ত সব ঠিক ছিল, তবে দৃশ্যপট বদলে যায় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান, স্কুল কলেজের খেলা থাকলে। যেখানে পুরো মাঠ নিয়ে খেলার জন্য প্রয়োজন সিটি কর্পোরেশনের অনুমতির, সেখানে সেই অনুমতি নিতে হয় মাঠটিতে অবস্থিত একটি ক্লাব থেকে। আবার সেই অনুমতির জন্য ক্লাব কর্মকর্তার সঙ্গে করতে হয় আর্থিক লেনদেনও। যখন আমরা টুর্নামেন্ট খেলি তারপরে আমার থেকে ভাড়া চাই, ওই ভাড়া দিতে হবে, নাহলে খেলতে দিমু না। যেহেতু একটা ভার্সিটির একটা টুর্নামেন্ট, তো এটা ডিপার্টমেন্ট ওয়েস্ট টুর্নামেন্ট, মাঠে যদি খেলতে চাই 15,000 টাকা লাগবে। তাদের দিয়ে আমরা 4,000 টাকা দিলাম অ্যাডভান্স, তারা ভুলে গেল, তারা আমার থেকে আবার 15,000 টাকা চাইলো, তো তাদেরকে 10,000 টাকা দিয়ে খেললাম। শুধু একদিনের জন্য 10,000। সিটি কর্পোরেশন থেকে তাদেরকে মাঠে দেওয়া হয়েছে, তারা পরিচর্যা করতেছে, তারা এইটার দায়িত্ব, যত টাকা পয়সা তারাই নিতেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্লাবের এক কর্মকর্তা। ক্লাবটা হচ্ছে একাডেমিক বেস। আমরা ক্লাব বলতে গেলে আমাদের সংগঠন, আমাদের একটা ক্লাব সংগঠন ছিল পুরাতন 1986-96 সাল। এটা ভুল কথা। ভাড়া দিয়ে কেন? শিডিউল থাকে, ভাড়া পুরা শিডিউল। কারোর জন্য কাউকে বাধা দিয়ে খেলবে পুরো 5 দখল করে এরকম। কিছুদিন আগে সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে একটা ম্যাচ খেলা হয়েছে, সেখান থেকে নাকি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আমি তো জানার এই মাত্র আপনার কাছে শুনলাম। সিটি কর্পোরেশনের কোনো মাঠ কেউ ক্লাব বা সংস্থা পরিচালনা করতে পারে কিনা তা জানতে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে। ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, মাঠে কোনো ক্লাব কিংবা একাডেমি পরিচালনা করার অনুমতি নেই। মাঠ তো সবাই ইউজ করবে, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব স্পেসিফিকলি সেই মাঠ তো ইউজ করতে পারবে না, সবার জন্য উন্মুক্ত। তবে ম্যানেজমেন্টের জন্য কোনো ক্ষেত্রে আমরা কোনো সোসাইটিকে দিয়ে থাকি। শুধু ক্লাব কিংবা একাডেমি পরিচালনাতেই থেমে নেই তাদের কার্যক্রম। অভিযোগ আছে দিনের আলো ফুরোতেই সন্ধ্যায় মাঠে বসে মাদকের আখড়া। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি। তবে তাদের নাকের ডগায় এখানে ক্লাব পরিচালনা করছে একটি মহল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের নান্দাইলে সংবর্ধনা দেওয়া হলো সাফজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক মিলি আক্তারকে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফুলের মালা ও মেডেল পরিয়ে বরণ করা হয় স্বর্ণকন্যাকে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 1.5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় মিলির পরিবারের হাতে। এ সময় তার বাবা মা ছাড়াও শিক্ষক, স্থানীয় কোচ, সহপাঠী, এক ঝাঁক কিশোরী ফুটবলার এবং সরকারি দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। চণ্ডীপাশা ইউনিয়নের 12 গ্রামের কলা বিক্রেতা শামসুল হকের মেয়ে মিলি আক্তার। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী দলের গোলরক্ষক। নিজ এলাকায় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাফজয়ী এই ফুটবলার।
ছোটবেলায় যখন খেলতাম তখন বাসার থেকে আসার সময় গ্রামের মানুষ অনেক কটু কথা বলতো, অনেক রকমের কথা বলতো, তাও এগুলো আমার বাবা শুনতো না। না শোনার পরে বলতো আমাকে যাইতে প্র্যাকটিসে। আর আমাদের স্যার আছে এখানের, আমাদের কোচ উজ্জ্বল স্যার, উনি আমার পিছনে অনেক শ্রম দিছে। উনি যদি না থাকতো তাহলে আমি পারতাম না, তা নাহলে আমি খেলতেও যেতে পারতাম না। এখন বর্তমানে আমি সেনাবাহিনী টিমে আছি, ওইখান থেকে আমি ন্যাশনাল টিমে ডাক পাইছি। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় TCJA মিলনায়তনে অ্যাসোসিয়েশন সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি লোহাগড়া উপজেলার আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। লুডো, ক্যারাম ও দাবায় অংশ নেন প্রতিযোগীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাসব্যাপী চলবে এই আয়োজন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা, পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারেও মিলছে না পানির মানের সূচক। সরকারি নথির তথ্য দিতে দাবি 18,000 টাকা, সমালোচনা সাবেক কর্মকর্তার। এ ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।